দুটো শব্দ থাকে মানুষের জীবনে, একটা হচ্ছে ইস আর একটা হচ্ছে ভাগ্যিস। একটা ইস আর একটা ভাগ্যিস। ইস তারা বলে যারা সঠিক কাজ সঠিক সময়ে করেন না, ভবিষ্যতে গিয়ে তখন বলে ইস যদি তখন এইটা করতাম, তখন এটা ভাবতাম, তখন এটা জানতাম। আর ভাগ্যিস কারা বলে? যারা ঠিক টাইমে ঠিক কাজ করে নেয়। নমস্কার, আজকে আমি স্টুডেন্ট বা ছাত্রছাত্রীদের সুবিধার্থে কয়েকটা বিশেষ বিষয়ে আলোচনা করতে চাইব, যেগুলোতে আমার মনে হয় যে যারা স্টুডেন্ট বা যারা ছাত্রছাত্রী যারা আছেন তাদের অনেক সুবিধা হবে। বিশেষ করে তাদের পড়াশোনার যে কেরিয়ার, ছাত্রজীবন, সেইখানে অনেক সুবিধা আশা করছি আমি যে পাওয়া সম্ভব হবে যদি এই বিষয়গুলোকে কনসিডার করা যেতে পারে। খুব মন দিয়ে শুনবেন, দরকার হলে প্রয়োজনে পেন এবং পেপার নিয়ে রাখুন। যা যা ইম্পর্টেন্ট যেগুলো আলোচনা হচ্ছে চেষ্টা করবেন সেগুলোর নোটস নেওয়া, রাইট? তো আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, আপনি যদি একজন স্টুডেন্ট হন, আপনি যদি একজন ছাত্র হন, আপনাকে মনে রাখতে হবে যে বেশিরভাগ ক্ষেত্রে যে জায়গাটাতে আপনি ডিস্টার্বড হয়ে যান বা যে জায়গাটাতে আপনার গ্রোথ বা উন্নতি সেই জায়গাগুলো আটকে যাচ্ছে যে কারণে, সেটা হচ্ছে আপনার নিজের ভয় বা আতঙ্ক, রাইট? আপনার মনের মধ্যে বিভিন্ন রকমের ভয় বা আতঙ্ক আছে পড়াশুনো নিয়ে, আপনার স্টাডি নিয়ে। তো একটা ফর্মুলা যেটা আপনি লিখে নিতে পারেন, খুব সুবিধা হবে আপনার। সেটা হচ্ছে আই ওয়ান্ট ইউ কনভার্ট ইউর ওয়ারি টাইম ইন্টু স্টাডি টাইম, right? This will be very very much helpful for you if you are a student. If you convert your worry time into study time, then it will be quite helpful and easier for you to manage accordingly. ম্যাক্সিমাম মানুষ কী করে, ম্যাক্সিমাম স্টুডেন্টরা তারা ঠিক উল্টো কাজটা করে। তাদের স্টাডি টাইমের সময়টাতে, যে টাইমে তাদের স্টাডি করা উচিত, সেই সময়টাতে তারা আতঙ্কিত থাকে, তারা খুব ওয়ারিড হয়ে যায়। কিন্তু আপনি ঠিক উল্টোটা করুন, আপনার যে স্টাডি টাইম যেটা আছে সেটাকে গুরুত্ব দিন, ওয়ারি টাইমটাকে আপনি স্টাডি টাইমে কনভার্ট করে। ইজ ইট পসিবল? আই থিঙ্ক ইট ইজ অ্যাবসলিউটলি পসিবল ইফ ইউ রিমেম্বার দিস পার্টিকুলার ট্রুথ, যে অ্যাকচুয়াল কিন্তু আপনার লিমিটেশন যেটা আপনি ভাবছেন সেটা নয়। আপনার অ্যাকচুয়াল লিমিটেশন হচ্ছে আপনি নিজেকে লিমিটেড ভাবছেন। আপনি ভাবছেন যে আপনি আদেও আপনি ঠিক করে পারফর্ম করতে পারবেন তো, আপনি ঠিক করে মেমোরাইজ করতে পারবেন তো, ঠিকঠাক মনে রাখার, ঠিকভাবে ডেলিভার করা পরীক্ষা হলে, বা ঠিকভাবে ব্যাপারটাকে এক্সপ্লেন করা আদেও করতে পারবেন তো। এইসব বিভিন্ন রকমের চিন্তাভাবনা এবং আপনার বিভিন্ন রকমের যে বিশ্বাস নিজেকে নিয়ে, সেইগুলোর কারণে আপনার মনের মধ্যেই ভয়গুলো তৈরি হচ্ছে। তো খুব সিম্পল ফর্মুলা হচ্ছে আই ওয়ান্ট ইউ কনভার্ট ইউর ওয়ারি টাইম ইন্টু স্টাডি টাইম। প্লিজ রিমেম্বার দিস অ্যান্ড প্লিজ টেক অ্যান ইম্পর্টেন্ট নোট অফ দিস, রাইট? এবং এবার থেকে যখন আপনি পরীক্ষা দিতে যাবেন না, ম্যাক্সিমাম মানুষের কী হয় যে পরীক্ষা বা টেস্ট বা এক্সামিনেশন, সেই জায়গাটার প্রতি যে দৃষ্টিভঙ্গি থাকা উচিত সেই দৃষ্টিভঙ্গিটা কিন্তু সেরকম থাকে না। তো আপনি একজন যদি স্টুডেন্ট হন, আপনি যা পড়াশোনা করছেন সেটা আপনাকে এক্সপ্রেস করতে হবে, আপনাকে সেটাকে আপনাকে আপনার মতো করে সেটা কিন্তু আপনার অনুভূতিটা প্রকাশ করতে হবে যখন আপনার কাছে সেটা জানতে চাওয়া হবে, ঠিক আছে? ধরুন আপনার কাছে কেউ একটা সাহায্য চাইতে এসছে, আপনি যদি সেই জায়গাতে কিছু জেনে থাকেন সেই ব্যাপারে, আপনি তাকে সাহায্য করতে চাইবেন কি না? অ্যাটলিস্ট কিছু বলে, সবসময় দিয়ে না সম্ভব হলেও, হতে পারে সবসময় আপনার পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না, তো আপনি তো কিছু তাকে বলে সাহায্য করতে পারেন, কিছু জিনিস তাকে জানিয়ে আপনি অনেক সাহায্য করতে পারেন। তো আপনি দৃষ্টিভঙ্গিটা একটু পাল্টে দিন। এরপর থেকে যখন আপনার কাছে কোনো কোয়েশ্চেন আসবে, পরীক্ষা হলে হোক বা আপনার বাড়িতে হোক বা আপনার কোচিং সেন্টারে হোক, যেখানেই হোক, যখনই আপনার কাছে কোনো কোয়েশ্চেন আসছে, আপনি মনে করুন যে আপনার কাছে হেল্প চাওয়া হচ্ছে, সাহায্য চাওয়া হচ্ছে এই ব্যাপারে কিছু, যাতে আপনি বলেন যেটাতে ওই বিষয়টার ব্যাপারে বোঝা যায়, কনসেপ্টটা ক্লিয়ার হয়। তো সেরকমভাবে ধরুন আপনাকে কেউ প্রশ্নটা করেছে, হতে পারে আপনার খুব পরিচিত কোনো একজন ব্যক্তি, আপনার কোনো বন্ধু বা আপনার কোনো আত্মীয় বা আপনার খুব কাছের কোনো একজন ব্যক্তি, যিনি ওই জায়গাতে একটু অসুবিধায় পড়েছেন, আপনার কাছে জানতে চাইছেন এবং ঠিক সেই কোয়েশ্চেনটাই করেছেন, ধরুন যেটা পরীক্ষা হলে আপনার কাছে এসছে। আপনি যে কোয়েশ্চেনটা দেখছেন সেই কোয়েশ্চেনটাকে আপনি যখন এক্সপ্লেন করবেন, তার অ্যান্সারটা যখন লিখবেন, তখন আপনার মেন্টালিটিটা ওরকম থাকা উচিত যে আমার যে আন্ডারস্ট্যান্ডিং, আমার যে
অনুভূতি, আমার যে ফিলিংস, আমার যে ক্ল্যারিটি বা পরিষ্কার যে ধারণা যেটা তৈরি হয়েছে সেটাকে আমি এক্সপ্রেস করব। এখানে ভয় পাওয়ার কিছু নেই। পরীক্ষা যখন দিতে যাচ্ছেন তার আগে নিজেকে মেন্টালি প্রিপেয়ার করে নিন অ্যাজ আ স্টুডেন্ট, যে পরীক্ষার হলে আপনি যাচ্ছেন মানে আপনি কোনো যুদ্ধ করতে যাচ্ছেন না। পরীক্ষা হলে আপনি যাচ্ছেন মানে আপনি নিজেকে এক্সপ্রেস করতে যাচ্ছেন, আপনি নিজেকে এক্সপ্রেস করতে যাচ্ছেন। ইউ ওয়ান্ট টু সে হোয়াট ইউ হ্যাভ টু সে। If you have something to say, then you can say. And you can say all those things that you have gone through, that you have realized, you have understood, right? Understanding is very, very much important. ম্যাক্সিমাম স্টুডেন্টরা কী করে না, তারা ভয় আতঙ্কে এতটাই ব্যস্ত থাকে যে তারা সঠিক দৃষ্টিভঙ্গি দিয়ে বিষয়টাকে দেখতে ভুলে যায়। আপনার কাছে যখন কোনো কোয়েশ্চেন রাখা হয়েছে আপনাকে ভয় খাওয়ানোর জন্যে বা আপনাকে আপনার উন্নতির জায়গা থেকে আপনাকে নামিয়ে আনার কারণে, এই উদ্দেশ্যে নয়। আপনাকে কোনো কোয়েশ্চেন করা হয়েছে মানে জাস্ট এটা দেখার চেষ্টা করা হচ্ছে যে আপনি সেই জায়গাতে পরিষ্কার ধারণা তৈরি করতে পেরেছেন, ইয়েস অর নো। যদি আপনি পরিষ্কার ধারণা তৈরি করতে না পারেন, এটা আপনার দায়িত্ব সেই জায়গায় পরিষ্কার ধারণা তৈরি করা, ঠিক না? পরের নেক্সট লেভেলে যখন আপনি আপগ্রেড করবেন, পরবর্তী ক্লাসে আপনি যখন উঠবেন, সেখানে ওঠার জন্যে যে রিকোয়ারমেন্ট, যে জায়গাগুলোতে আপনার ক্ল্যারিটি থাকা দরকার, সেই জায়গাগুলো যদি ক্ল্যারিটি না থাকে, আপনিই বলুন অ্যাজ আ স্টুডেন্ট, আপনি একবার বোঝার চেষ্টা করুন, যদি সেই জায়গাগুলো ক্ল্যারিটি না থাকে, পরবর্তী স্টেজে গিয়ে কিন্তু আপনি বিপদে পড়বেন, আপনি কিন্তু সমস্যায় পড়বেন। সুতরাং এটা কোনো বুদ্ধিমানের কাজ হবে না যে আপনাকে সেই সমস্ত কোশ্চেনগুলো করা যেগুলো খুব ইজি। যদি খুব ইজি হয় তাহলে সেখানে অ্যাকচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হবে না, যে আপনি টোটালি কনসেপ্টটা যেরকমভাবে বোঝা উচিত একজন যোগ্য ছাত্রের, সেরকমভাবে বুঝে উঠতে পেরেছেন কিনা। তার জন্য আপনাকে মাল্টিপল ডাইমেনশন থেকে প্রশ্ন করা হতে পারে, সেই পার্টিকুলার ক্লাসের যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট থেকে, ঠিক না? আপনি সেই সাবজেক্টগুলোকে যদি ঠিক করে আপনি যদি বোঝার চেষ্টা করে থাকেন, আপনি যদি পরিশ্রম করেন, আপনি যদি সেই সাবজেক্টগুলোকে এমনভাবে স্টাডি করেন যেন আপনি পড়াশোনা করছেন না, আপনি যেন কোনো একটা ভ্রমণের মধ্যে আছেন, আপনি যেন কোনো একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছেন। যখন কোনো একটা কিছু স্টাডি করছেন, পড়াশোনা করছেন কোনো সাবজেক্ট নিয়ে, আপনি যদি এরকম অনুভব করে পড়ে আসেন, স্টাডি করে আসেন, যে আপনি যেন সেই ঘটনার মধ্যে উপস্থিত আছেন, বর্তমানে যেন আপনার চারপাশে সেগুলো ঘটছে, কোনো একটা স্থানের ব্যাপারে, কোনো একটা সময়ের ব্যাপারে, কোনো একটা বিষয় যখন আপনি স্টাডি করছেন, যদি এরকমভাবে আপনি স্টাডি করে আসেন যে যেন ওই পার্টিকুলার ঘটনাটার মধ্যে আপনি আছেন, যেন অতীতের সেই ঘটনায় আপনি চলে গেছেন এবং আপনার চারপাশে সেগুলো ঘটছে এবং আপনি সেগুলোকে একদম উইটনেস করছেন, একদম নিজে সেগুলোকে এক্সপিরিয়েন্স করছেন, ফিল করছেন, সেইভাবে যদি আপনি স্টাডি করে থাকেন, আপনি বলুন আপনার পক্ষে কী অসুবিধা হতে পারে যদি সেই ঘটনা থেকে যে কোনো একটা কোশ্চেন আপনাকে করা হয়? কী অসুবিধা হতে পারে? ধরুন আপনি কোনো একটা জায়গায় বেড়াতে গেছেন, সেখানে গিয়ে যা যা ঘটনা ঘটেছে তার মধ্যে যে ঘটনাই আপনাকে জিজ্ঞেস করা হবে আপনি বলতে পারবেন, কেননা আপনি সেখানে ঘুরে এসছেন, আপনি জায়গাটাকে অনুভব করে এসছেন, ফিল করে এসছেন। আপনাকে মনে রাখতে হবে অ্যাজ এ স্টুডেন্ট যে বেশিরভাগ ছাত্ররা তারা নার্ভাস হয়ে যায়, তারা মনে রাখতে পারে না, তারা ঠিক করে অ্যান্সার দিতে পারে না। কারণটা কি এরকম যে তার বুদ্ধি কম বা তার মেমোরি ক্যাপাসিটি একটু লিমিটেড বা তার মধ্যে কোনো ডিফেক্ট আছে? এরকম কিছু নয়। সেই স্টুডেন্টের মধ্যে প্রবলেম নেই, প্রবলেমটা এইখানে যে তার দৃষ্টিভঙ্গিটা সেটা কিন্তু ঠিক নেই। আর দৃষ্টিভঙ্গি নিজের ব্যাপারে, আপনি নিজেকে নিয়ে যদি এরকম ভাবেন যে আপনার পক্ষে পসিবল তো, বা আপনি ডেলিভার করতে পারবেন তো, ঠিক করে অ্যান্সার দিতে পারবেন তো, ঠিক করে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন তো, পাস করতে পারবেন তো, এরকম ধরনের প্রশ্ন করা কিন্তু একদমই উচিত না অ্যাজ আ স্টুডেন্ট। উল্টে আপনার এটা বোঝার চেষ্টা করা উচিত যে পরীক্ষাটা হচ্ছে একটা জাস্ট বলতে পারেন যে এক ধরনের অ্যানালিসিস, এক ধরনের বলতে পারেন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি পরবর্তী লেভেলে যাওয়ার জন্য প্রস্তুত আছেন কি না সেটাকে জাস্ট একটু অ্যাসেস করা। আর তার জন্য আপনাকে কিছু কোয়েশ্চেন বিভিন্নভাবে যদি করা হয়, প্রবলেমটা কি যদি আপনি সেই ব্যাপারটাকে বুঝে উঠতে পারেন, সেই কনসেপ্টটাকে ক্লিয়ার করে উঠতে পারেন। প্রবলেম তাদেরই হয় যারা বেশি ভয় খায়, বেশি উদ্বিগ্ন হয়ে যায়, বেশি এনজয় করতে যায়, যারা দিয়ে মেন কাজগুলো করে না, মেন কনসেপ্টে যাদের ক্লিয়ার থাকে না। তারা নিজেরাও জানে যে তাদের ভয় খাওয়ার মেন কারণ হচ্ছে তাদের ফাঁকি দেওয়া। তারা প্রচুর এনজয় করেছে,
প্রচুর ফাঁকি দিয়েছে, প্রচুর উল্টোপাল্টা জায়গায় সময় নষ্ট করেছে, কিন্তু যে কাজগুলো তার করা দরকার ছিল সেগুলো সে করেনি ওই পার্টিকুলার সাবজেক্টটার জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে। সেই কারণে আপনি আগে থেকে প্রস্তুত হয়ে যান অ্যাজ আ স্টুডেন্ট। আপনি ভবিষ্যতের এই ঘটনাগুলোকে আগে থেকে ভিজুয়ালাইজ করে নিন, আগে থেকে আপনি ভেবে নিন যে যখন আপনাকে যখন পরীক্ষা হলে বসতে হবে, যখন আপনাকে এক্সাম পেপারে যখন অ্যান্সার লিখতে হবে, তখন আপনার মেন্টাল অ্যাটিটিউডটা কীরকম হওয়া উচিত, তখন আপনার নিজের ব্যাপারে দৃষ্টিভঙ্গি কীরকম থাকা উচিত, যে এটা কি সেই ব্যক্তি যে এক্সামিনেশন দিচ্ছে, এটা কি সেই ব্যক্তি যে ফাঁকি মেরে এসেছিল, যে উল্টোপাল্টা জায়গায় সময় নষ্ট করেছে, যে শুধু এক্সকিউজ দিয়ে এসছে, সেই সাবজেক্টটাকে বোঝার চেষ্টা করেনি, এটা কি সেই ব্যক্তি? যদি সেই ব্যক্তি হয় তার ভয় লাগবে। কিন্তু আপনি যদি এখন থেকে এরকম ভিজুয়ালাইজ করেন যে এক্সাম যখন আপনি দিচ্ছেন তখন আপনি এতটাই মেন্টালি প্রিপেয়ার, আপনি নিজেকে বলছেন যে টোটাল ঘটনাটাকে আমি এক্সপিরিয়েন্স করে এসেছি, রাইট? সেই ঘটনার চারপাশে কি হয়েছে, সামনে পেছনে আগে পিছে উপর নিচে সব জায়গা আমার ফিল করা আছে, এক্সপিরিয়েন্স করা আছে, রিয়েলাইজ করা আছে, ছবির মতো ভাসছে আমার স্মৃতিতে। যদি এরকম আপনার অ্যাটিটিউড থাকে, এবার আপনি আমাকে বলুন, যে কোশ্চেনই আসুক, ইউ আর কমফোর্টেবল, রাইট? সো ইউ উইল বি অ্যাবসলিউটলি কনফিডেন্ট যখন আপনি নিজে ঠিক করে আপনার প্রিপারেশনের জায়গাটাতে আপনি অনেস্ট থাকবেন, আর আপনার দৃষ্টিভঙ্গি যখন ঠিক রাখবেন পরীক্ষার প্রতি, যে ওটা জাস্ট একটা অ্যানালাইজ করার জায়গা, ওটা জাস্ট আপনাকে বোঝার একটা জায়গা যে আপনি পরের লেভেলে যাওয়ার জন্য রেডি আছেন কিনা, আপনি পরের লেভেলে যেতে চাইছেন কিনা, রাইট? শুধু মুখে যেতে চাইছি বললে তো হবে না, যেতে চাইছি সেটা বলার একটা স্টাইল আছে। সেই স্টাইলটা কি না, আপনি যে বিষয়টা আপনাকে জিজ্ঞেস করা হয়েছে, যেমন বললাম আপনার কোনো বন্ধু বা পরিচিত ব্যক্তি সে বিপদে পড়েছে, দিয়ে আপনার কাছে সাহায্য চাইতে এসছে সেই ব্যাপারে জানতে চেয়ে, তো আপনি যদি সেই ব্যাপারটাকে আগে থেকে জেনে থাকেন, ব্যাপারটা অনুভব করে থাকেন, ফিল করে থাকেন, আপনি কিন্তু খুব সুন্দরভাবে এবং বিভিন্নভাবে আপনি কিন্তু তাকে বোঝাতে পারবেন, রাইট? আপনার হতে পারে বলতে একটু টাইম লাগতে পারে, হতে পারে আপনার যে ধরনের বাক্যগুলো আপনি ইউজ করছেন খুব একটা স্ট্যান্ডার্ড নয়, তাতে কি যায় আসে, কনসেপ্টটা তার ক্লিয়ার হয়ে গেল। দিস ইজ মোর ইম্পর্ট্যান্ট। সে যেটা অ্যাকচুয়ালি চাইছিল আপনার কাছ থেকে জানতে, সেটা সে পরিষ্কার জানতে পারলো। তো আপনি যখন সেই মেন্টালিটির সাথে আপনি যখন অ্যান্সারটা দেবেন, তখন কিন্তু আপনার ভয় লাগবে না, আপনার যে দৃষ্টিভঙ্গি পরীক্ষার প্রতি সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো সেই জন্য খুব ইম্পর্ট্যান্ট যে পরীক্ষার প্রতি আপনার দৃষ্টিভঙ্গি সেটা পাল্টান, রাইট? এবং আরও একটা জিনিস আমি বলতে চাইবো, যেটা অনেক স্টুডেন্টরা আমি দেখেছি যে তারা এই ব্যাপারটাকে গুরুত্ব কম দেয় বা ব্যাপারটাকে সিরিয়াসলি নেয় না, সেটা হচ্ছে প্রতিদিন মনোযোগ সহকারে পড়াশোনা করা। ঠিক আছে? দু রকমের পড়াশোনা হয়, একটা হচ্ছে নামমাত্র লোক দেখানো বা নিজেকে বোঝানো, হয়তো পড়ছি না তা তো নয়, তারপর যা হবে দেখা যাবে, এরকম একটা অ্যাটিটিউড। আর আরেকটা অ্যাটিটিউড হচ্ছে যে সে পড়ছে না, সে রীতিমতো মেডিটেট করছে, রীতিমতো ধ্যান করছে, রীতিমতো মেন্টাল এক্সারসাইজ করছে, রীতিমতো নিউরো পাথওয়েজ বিল্ড করছে, রীতিমতো সে যেন যেমনভাবে একটা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার সময় সে যেমন হারিয়ে যায় সেই সিনেমার গল্পতে, ঘটনাতে, ঠিক একইভাবে সে যে সাবজেক্টটা পড়ছে সেই সাবজেক্টটায় এতটাই মনোযোগ স্থাপন করেছে, এতটাই এনগ্রসড, এতটাই র্যাপ্ট অ্যাটেনশন তার, এতটাই ফোকাস, সে লিটারেলি হারিয়ে গেছে, যে সে তার বাড়িতে বসে আছে না ওই ঘটনার মধ্যে সে উপস্থিত আছে, সে রীতিমতো হারিয়ে গেছে, এতটাই মনোযোগ দিয়ে সে পড়াশোনা করছে। যদি এইভাবে কোনো একজন ছাত্র সে যদি পড়াশোনা করে, আপনি বলুন এই দুরকম ধরনের ছাত্রের মধ্যে পার্থক্য হবে ইয়েস অর নো? প্রথম ধরনের ছাত্র কার কথা বললাম, যে জাস্ট নামমাত্র, জাস্ট দেখানো, বাড়ির লোককে, টিচারকে বা বন্ধুবান্ধবকে বা অনেক সময় নিজেকে বোঝানো, পড়ছি তো, আমি তো পরিশ্রম করছি। আর আরেক ধরনের ছাত্র, যার ব্যাপারে লাস্টে বললাম, যে কাউকে প্রমাণ করার চেষ্টা করে না, সে নিজেকে উন্নত করার চেষ্টা করে, সে ঘটনাটাকে অনুভব করার চেষ্টা করে, কনসেপ্টটাকে বোঝার চেষ্টা করে, অ্যাকচুয়ালি কোন জায়গাটাতে তাকে অ্যাকচুয়ালি বেশি সময় দিতে হবে সেটা বোঝার চেষ্টা করে, কোন জায়গাগুলো তার কাছে ইম্পর্ট্যান্ট সেগুলোকে বোঝার চেষ্টা করে। সে রীতিমতো যেন একটা
যেন একটা ভাবনার এমন একটা লেভেলে নিজেকে নিয়ে যায় যেখানে সে ভুলে যায় যে এটা সত্যি না ওটা সত্যি, মানে সে যে জায়গায় থেকে পড়াশোনা করছে সেইটা রিয়ালিটি না যে ঘটনাটার ব্যাপারে পড়ছে সেটা রিয়ালিটি, মানে সে রীতিমতো তার কল্পনায় হারিয়ে যায়, এতটাই সে এনজয় করে প্রসেসটাকে। তো আপনি বলুন এই দু ধরনের ক্যাটাগরির যে স্টুডেন্ট আছে তার মধ্যে কোন ক্যাটাগরির স্টুডেন্ট বেটার আচরণ করার সুযোগ পাবে? অ্যান্সার দেওয়া ভুলে যান, আমি বলছি আচরণ করা। অ্যান্সার তো সবসময় লিখে দিতে হবে তার কোনো মানে নেই। আপনি যখন বাস্তব জীবনে যখন পা ফেলবেন, বাস্তব জগতে আপনি যখন বাঁচা শুরু করবেন, আপনার পড়াশোনার জগৎ একটা, তারপরে শুরু হবে বাস্তব জগৎ। তো সব জায়গায় আপনাকে লিখিত প্রমাণ দিতে হবে না। আপনার সামনে দেখবেন এমন এমন পরিস্থিতি আসবে যেখানে আপনাকে যা যা শিখেছেন সেগুলোকে আপনাকে কিন্তু সেই মতো আচরণ করতে হবে, মুখে সেইভাবে কথা বলতে হবে, সেইভাবে সিদ্ধান্ত নিতে হবে, সেই ধরনের কাজ করতে হবে। সেই সময় কিন্তু আপনার যে কনসেপ্ট সেটা যদি ক্লিয়ার না থেকে থাকে আপনি কিন্তু ঠিকভাবে আচরণ করতে পারবেন না ভবিষ্যতে। ওই রকম ম্যাচিওর মেন্টালিটির সাথে আপনি যদি পড়াশোনা করেন, অটোমেটিক্যালি দেখবেন আপনার যে জায়গা থেকে আপনাকে কোয়েশ্চেন করা হোক না কেন আপনি কিন্তু ঠিক করে অ্যান্সার দিতে পারবেন, রাইট? নিজে একবার চিন্তা করে দেখুন আপনি কতটা এনজয় করতে পারবেন। একবার চিন্তা করে দেখুন যখন আপনি কোনো সিনেমা দেখতে যান, কোনো মুভি দেখতে যাচ্ছেন, সেখানে আপনি এনজয়টা কেন করছেন? কেননা আপনি মনোযোগ সহকারে সিনেমাটা দেখছেন, ঠিক কি না? আপনি সিনেমা হলে গিয়ে তো ফোন নিয়ে ঘাটাঘাটি করছেন না, যদিও অনেকে করে, কিন্তু তখন সে সিনেমাটা এনজয় করতে পারে না। এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে যে সিনেমাটা যদি বোরিং হয় তাহলে কি করব? উত্তরটা হচ্ছে যে আপনি চাইলে আপনি সিনেমাটাকে বোরিং ফিল করতে পারেন, আবার এন্টারটেনিংও ফিল করতে পারেন। আবার একইভাবে আপনি আপনার যে সাবজেক্টটা আছে সেটাকেও বোরিং ভাবতে পারেন বা ইন্টারেস্টিং ভাবতে পারেন। আপনি চাইলে ওর মধ্যে ইন্টারেস্ট তৈরি করতে পারবেন। কিভাবে? উত্তরটা হচ্ছে মনোযোগ সহকারে। উত্তরটা হচ্ছে ফোকাস। যখনই আপনি কোনো কিছুতে ফোকাস করবেন, যখনই কোনো কিছুতে মনোযোগ সহকারে আপনি কাজ করবেন, দেখবেন সেটার সঙ্গে আপনার একটা কানেকশন তৈরি হবে। সিনেমার গল্প অনেক সময় হালকা লেভেলের হতে পারে, অনেক সময় দুর্বল গল্প বা স্টোরি হতে পারে, অনেক কিছু আপনার ভালো নাও লাগতে পারে, কিন্তু আপনার যে একাডেমিক যে সাবজেক্টগুলো আছে সেগুলো কিন্তু যথেষ্ট ডিপার লেভেলে, যথেষ্ট স্ট্যান্ডার্ড, তার গ্রেড, তার স্ট্যান্ডার্ড যথেষ্ট হাই। আপনি তার মূল্য যখন বুঝে উঠতে পারবেন, যখন আপনি কানেক্ট করতে পারবেন সেই সাবজেক্টের সঙ্গে, দেখবেন অটোমেটিক্যালি আপনার ইন্টারেস্ট তৈরি হচ্ছে। ঠিক আছে? যেটা আপনাকে মনে রাখতে হবে অ্যাজ আ স্টুডেন্ট, যে আমাকে যখন আমি পড়তে বসছি আমি কিন্তু সেই টাইমটাকে নষ্ট করছি না, আমি ইনভেস্ট করছি। আর ইনভেস্টমেন্ট তখনই সম্ভব যখন আপনি মনোযোগ সহকারে পড়বেন। আর যখনই মনোযোগ সহকারে পড়বেন দেখবেন আপনি যেন এনজয় করছেন, যেন অন্য একটা জগতে নিজেকে নিয়ে যেতে পেরেছেন, অন্যরকম ধরনের অভিজ্ঞতা যেটা সম্ভবত আগে আপনি করেননি। আর পড়াশোনাটা তখন আপনার কাছে খুব আনন্দের হয়ে দাঁড়াবে। তো এইভাবে পড়বেন মনোযোগ সহকারে, এবং পর্যাপ্ত ঘুমোনো। অ্যাজ আ স্টুডেন্ট আপনাকে মনে রাখতে হবে যে অন্তত 8 ঘন্টা ঘুম কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আপনার, ঠিক আছে? কেননা আপনি যখন ঘুমোচ্ছেন জানবেন আপনার ব্রেনটা কিন্তু সে বলতে পারেন একটা রিপেয়ারিংয়ের মুডে যাচ্ছে, একটা মেনটেনেন্সের ফেজ বলতে পারেন, রাইট? সারাদিন যে সব ধরনের আপনার বিজি অ্যাক্টিভিটিস, কাজকর্ম, চিন্তাভাবনা, ব্যস্ততা বা নয়েজ বা বিভিন্ন রকমের মিক্সড একটা থটস যেগুলো চলে সারাদিন ধরে, সেই জায়গাটা যদি আপনি রিসেট করতে চান, ডিসিপ্লিন করতে চান, রাত্রেবেলায় কিন্তু পর্যাপ্ত ঘুম খুবই দরকার। আপনি যদি মনে করেন যে রাত জেগে আমি পড়ে নেব, অ্যাকচুয়ালি আপনি কিন্তু আপনার ব্রেনের ক্ষতি করছেন। আপনি রাত জেগে বেশি না পড়ার পেছনে দৌড়ে আপনি সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আপনি দেখবেন অনেক ভালোভাবে আপনি পড়তে পারছেন মনোযোগ সহকারে, এবং আপনার অনেক ভালো ফিলিংস হচ্ছে, কারণ আপনি রাত্রে তাড়াতাড়ি শুয়ে পড়েছেন, যে কারণে সকালে তাড়াতাড়ি উঠতে পারছেন অবশ্যই। আর সকালবেলায় যেহেতু পরিবেশটা, অবশ্যই সকালে দেখবেন বাতাসে হাই কোয়ালিটি অক্সিজেনের মানে কনসেন্ট্রেশন, কোয়ালিটি অক্সিজেন ভোরবেলায় দেখবেন অনেক বেশি অ্যাভেলেবেল থাকে, নয়েজ অনেক কম থাকে, পলিউশন অনেক কম থাকে, এবং পরিবেশটা খুব মনোরম থাকে, যে কারণে সকালবেলায় দেখবেন আপনার পড়ে খুবই আনন্দ হতে পারে, খুবই দেখবেন এনজয় করবেন, এবং খুবই ভালো ফিলিংস হবে আপনার হয়তো মনে হতে পারে যে আমি তো রাত জেগে পড়তে প্রস্তুত, আমার তো অভ্যাস আছে রাত জেগে পড়ার, আমি তো সকালে উঠতে পারি না, রাইট? আমি তো লেট নাইট করেই বেশি পড়তে পারি ভালো। এটা আপনি অভ্যাস করেছেন তাই এরকম হয়েছে।
যেটা একদমই ভালো অভ্যাস নয়। আপনি যদি মনোযোগ সহকারে, ফোকাসড মনোযোগ সহকারে, কনসেন্ট্রেশনের সাথে আপনি যদি সারাদিন ধরে পড়েন সকাল থেকে, যথেষ্ট। এবং আপনি যদি ঠিক টাইমে রাত্রেবেলা তাড়াতাড়ি শুয়ে পড়েন, আপনার যদি পর্যাপ্ত ঘুমটা হয়, আপনার ব্রেন কিন্তু ভালোভাবে কিন্তু মেনটেনেন্স ফেজে যেতে পারবে এবং পরের দিন সকালে আপনি আবার অ্যাক্টিভভাবে কিন্তু স্টাডি করতে পারবেন, মনে রাখতে পারবেন এবং অবশ্যই আপনার হেলথের কোয়ালিটি কিন্তু ইমপ্রুভ করবে। অনেক স্টুডেন্টদের আমি দেখেছি তারা কিন্তু ঠিক করে ঘুমোয় না। আর এখন তো এমন একটা এজ চলছে, আপনি খুব ভালো করে জানেন, যে ডিস্ট্র্যাকশনের মানে চূড়ান্ত জায়গায় চলে গেছে। আজকে যে অপরচুনিটিস আছে নিজেকে ডিস্ট্র্যাক্ট করার বাই দ্য হেল্প অফ সোশ্যাল মিডিয়া, বেশি কিছু দরকার নেই, হাতে জাস্ট একটা ছোট্ট স্মার্টফোন এনাফ আপনার রাতের ঘুমকে নষ্ট করার জন্যে বা লেট নাইট পর্যন্ত জেগে থাকার জন্যে। আপনাকে নিজেকে ডিসিপ্লিন করতে হবে যাতে আপনি ঠিক টাইমে আপনার যে মোবাইলটা আছে সেটা থেকে নিজেকে দূরে করে নিতে পারেন। সেইভাবে নিজেকে ডিসিপ্লিন করতে হবে, কেননা মোবাইলটা আপনাকে কিন্তু ছাড়তে চাইবে না। মোবাইলটা কিন্তু আপনাকে ছাড়তে চাইবে না, আপনাকে মোবাইল থেকে বেরিয়ে আসতে হবে। ঠিক টাইমের মধ্যে নিজেকে সেই জায়গা থেকে যদি দূরে না করতে পারেন, আপনার আস্তে আস্তে কিন্তু একটা অ্যাডিকশান তৈরি হয়ে যাবে। যেটা দেখবেন বেশিরভাগ স্টুডেন্টের মধ্যে এখন মডার্ন এজ চলছে, যেখানে খুব সহজেই অ্যাভেলেবেল এই সমস্ত ইলেকট্রনিক গ্যাজেটস এবং তার থেকে টেম্পোরারি যে সমস্ত আনন্দগুলো পাচ্ছে স্টুডেন্টরা, সেই আনন্দে এতটাই মগ্ন হয়ে যাচ্ছে, এতটাই সেই আনন্দে ব্যস্ত হয়ে যাচ্ছে, যে আনন্দগুলো এনজয় করার পর সে আবার এতটাই ক্লান্ত হয়ে যাচ্ছে, তারপরে কিন্তু তার আর পড়াশোনার প্রতি কোনো এনার্জি থাকছে না বা ইচ্ছাও থাকছে না, বা সেই লেভেলের ডোপামিন হরমোন রিলিজ হচ্ছে না বলতে পারেন, রাইট? ডোপামিন ইজ আ ফিল গুড হরমোন, যে হরমোনটা মোবাইল সার্ফ করার সময়, সোশ্যাল মিডিয়ায় এঙ্গেজ থাকার সময় বা কোনো গেম খেলার সময় যতটা বেরোচ্ছে, বই পড়ার সময় ততটা বেরোচ্ছে না। কেন? তার কারণ হচ্ছে আপনি এটা বুঝে উঠতে পারেননি যে আপনি যখন কোনো গেম খেলছেন বা কোনো সোশ্যাল মিডিয়ায় কিছু অ্যাক্টিভিটি করছেন বেশি, আপনি কিন্তু আর্টিফিশিয়ালি আপনার ব্রেন থেকে ডোপামিন হরমোন রিলিজ করাচ্ছেন। আর আপনাকে বারবার সেটা ব্রেন করতে বলছে, কেননা সেটাতে ব্রেন ভালো অনুভব করছে, আপনাকে ভালো অনুভূতি দিচ্ছে। আর আপনি সবসময় ভালো অনুভূতির উদ্দেশ্যে বারবার আপনি গেম খেলা, সোশ্যাল মিডিয়ায় লেট নাইট পর্যন্ত অ্যাক্টিভ থাকা, এগুলো করতে গিয়ে আপনার ঘুমটা নষ্ট হয়ে যাচ্ছে। নলেজ ইজ পাওয়ার। অ্যাজ এ স্টুডেন্ট ইউ মাস্ট রিমেম্বার যে নলেজ ইজ পোটেনশিয়াল পাওয়ার, রাইট? জ্ঞানের কিন্তু বিরাট সম্ভাবনা আছে, যদি সঠিকভাবে সেই জ্ঞানকে আপনি প্রয়োগ করেন, জ্ঞানের বিরাট সম্ভাবনা আছে। আর এই জ্ঞানটা আপনার এই জন্য থাকা উচিত যে আপনার কিন্তু নিজেকে মোবাইল থেকে দূরে করে নিতে হবে ঠিক টাইমে, এবং প্রতিদিন মোবাইল সার্ফ করার বা সোশ্যাল মিডিয়া যদি আপনি এঙ্গেজ থাকেন, একটা লিমিটেড টাইমে করবেন। টাইম লিমিট করে দিন যে প্রতিদিন এই সময়, খুব বেশি হলে 30 মিনিট, 20 মিনিট বা 30 মিনিট ম্যাক্সিমাম মোবাইলে অ্যালার্ম সেট করে রাখবেন। যেই ওই টাইমটা হয়ে যাবে আপনি মোবাইল বন্ধ করে দেবেন, যত ইন্টারেস্টিং কাজই চলুক না কেন। হ্যাঁ, কিছু ব্যতিক্রম ব্যাপার থাকতে পারে, এমার্জেন্সি কোনো অ্যাক্টিভিটি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু নর্মালি কোনো সোশ্যাল মিডিয়া সাইটে অ্যাক্টিভিটি করছিলেন, যেই অ্যালার্ম বাজবে আপনার ডেডলাইন শেষ, মোবাইল স্টপ। এইভাবে আস্তে আস্তে প্রথম শুরু করুন। প্রথম আর একটু অড লাগতে পারে, একটু নতুন প্র্যাকটিস মনে হতে পারে। আস্তে আস্তে দেখবেন আপনার এত ভালো হ্যাবিট তৈরি হবে, আপনি খুব সহজেই দেখবেন আপনি নিজেকে ওই মোবাইলের যে আসক্তি বা সোশ্যাল মিডিয়ার যে আসক্তি, সেই এফেক্ট থেকে নিজেকে বের করে আনতে পারবেন। এটা আপনাকে করতে হবে, অন্য কেউ করে দেবে না। খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট এটা, যে কারণে আপনাকে শুধু মোবাইল নয়, আপনাকে টাইম লিমিট করতে হবে টিভি দেখার ক্ষেত্রে। যা যদি টিভি দেখেন, কোনো খবর দেখেন, নিউজ চ্যানেলস বা যে সমস্ত প্রোগ্রামসগুলো হয় টিভিতে, সেগুলোর ক্ষেত্রে টাইম লিমিট করে দেবেন। যে কোনো একটা নির্দিষ্ট সময়ের, একটা নির্দিষ্ট টাইম থেকে নির্দিষ্ট টাইম পর্যন্ত, তার বাইরে আপনি যাবেন না। দেখবেন আপনি ফিল করতে পারবেন যে অনেকটা হালকা লাগছে, যে অনেকটা সময় বেরিয়ে গেল, অনেকটা চাপ মুক্ত লাগছে। তো অ্যাজ আ স্টুডেন্ট আপনাকে কিন্তু এটাকে খেয়াল রাখতে হবে যে টিভি এবং সোশ্যাল মিডিয়ায় লিমিটেড টাইম আমি দেব, তার বেশি নয়। যদি সেটা না করেন, আস্তে আস্তে কিন্তু আপনি বড় রকম নেশায় জড়িয়ে পড়বেন। এটা ভয়ঙ্কর নেশা, সোশ্যাল মিডিয়া বা টিভি, এইসবগুলো কিন্তু যদি আপনি কনসিয়াসলি না বুঝে উঠতে পারেন, এর পরিণাম আপনাকে কিন্তু অনেক প্রাইস পে করতে হবে, খুব ভয়ঙ্কর প্রাইস। ফর এক্সাম্পল, আপনার যে টাইমটা নিজের কেরিয়ার তৈরি করার সময় ঠিকঠাকভাবে পড়াশুনো করে
ভালোভাবে পরীক্ষা দিয়ে নিজেকে নিজের ছাত্র জীবনে এস্টাবলিশ করার সময়, সেই সময়টা কিন্তু আপনার চলে যাবে হাত থেকে। আর সময় যদি চলে যায়, আপনি পৃথিবীর সমস্ত ধনসম্পত্তি দিয়েও ফিরে পাবেন না। আপনার সেই সমস্ত বন্ধু বা সেই সমস্ত সোর্স অফ এনজয়মেন্ট যেগুলো থেকে আপনি খুব আনন্দ পাচ্ছেন, সেই সব কিছুর সাহায্যে আপনি কিন্তু আর সময়কে ফিরে পাবেন না। তারা আপনার সময়কে অতিবাহিত করতে সাহায্য করলেও ফিরে পেতে কিন্তু সাহায্য করবে না, যেটা আপনি পরে গিয়ে ফিল করবেন যে ইস, কেন তখন আমি এটা বুঝতে পারিনি, কেন বুঝতে পারিনি, রাইট? দুটো শব্দ থাকে মানুষের জীবনে, একটা হচ্ছে ইস আর একটা হচ্ছে ভাগ্যিস। একটা ইস আর একটা ভাগ্যিস। ইস তারা বলে যারা সঠিক কাজ সঠিক সময় করেন না, ভবিষ্যতে গিয়ে তখন বলে ইস, যদি তখন এইটা করতাম, তখন এটা ভাবতাম, তখন এটা জানতাম। আর ভাগ্যিস কারা বলে? যারা ঠিক টাইমে ঠিক কাজ করে নেয়। কারা করতে পারে? যারা ভবিষ্যৎটা আগে থেকেই দেখার চেষ্টা করে যে আমি যদি এরকম আচরণের সাথে চলতে থাকি, কদিন আর কদিন আমি ঠিক করে থাকতে পারবো, কদিন আমি ঠিকভাবে চলতে পারবো, এর পরিণামটা কি হতে পারে, এর ফার্স্ট কনসিকুয়েন্স কি হতে পারে, সেকেন্ড কনসিকুয়েন্স কি হতে পারে, সিরিজ অফ কনসিকুয়েন্সেস। একটা পরিণাম আর একটা, সেই পরিণাম দুটোর পরিণাম 3 নম্বরটা, প্রথম 3টের পরিণাম আবার 4 নম্বরটা, এই করে সিরিজ অফ কনসিকুয়েন্সেস। এরকম যদি চলতে থাকে আগামী দিনে আমার ভবিষ্যৎটা কি হবে? যখন সেটা আপনি উত্তর পেয়ে যাবেন, তখন নিজেকে প্রশ্ন করুন যে আমি কি সেরকম ভবিষ্যৎ পেতে চাইছি? সেরকম যন্ত্রণা, সেরকম কষ্ট, সেরকম অসুবিধা, এগুলোকে আমি চাইছি? যদি উত্তরটা হয় হ্যাঁ, তাহলে আলাদা ব্যাপার। কিন্তু উত্তরটা যদি না হয় যে না, আমি অত কষ্টে থাকতে চাই না, অত ক্ষতি সহ্য করতে পারবো না, অত যন্ত্রণা নিতে পারবো না, অত অসুবিধার মধ্যে আমি বেঁচে থাকতে পারবো না, তাহলে আপনাকে এখন থেকে সিরিয়াস হতে হবে, যাতে উল্টোপাল্টা জায়গায় আপনার সময় নষ্ট না হয়। আপনি এটা আশা করবেন না যে এটা আপনাকে আপনার বন্ধু বান্ধব বলতে আসবে বা আত্মীয় স্বজন বলতে আসবে বা সবসময় আপনার টিচার বলবে। হ্যাঁ, তারা ভালো কথা বলবেন, তারা আপনাকে ভালো পরামর্শ দেবেন, কিন্তু বারবার কারা বলবেন আপনাকে? কে বলবেন বারবার? প্রতি মুহূর্তে আপনাকে কেউ বলতে পারবেন না। এবং পরবর্তী জিনিস হচ্ছে যে প্রতিদিন এবার থেকে স্বাস্থ্যকর খাবার খান। আপনি মনে রাখবেন, যেরকম ধরনের খাবার আপনি খাবেন, সেরকমই আপনি আস্তে আস্তে তৈরি হবেন। আপনি যদি জাঙ্ক ফুড দেন, আপনি যদি উল্টোপাল্টা খাবার দেন, যে খাবারগুলোতে ফ্যাট বেশি আছে, যে খাবারগুলোতে আনহাইজেনিক জিনিসপত্রতে পরিপূর্ণ, সেই ধরনের খাবার যদি আপনি বেশি খান, তাহলে আস্তে আস্তে কিন্তু আপনার ব্রেন, আপনার মস্তিষ্ক ঠিক করে কাজ করার সুযোগ পাবে না। আপনার দায়িত্ব হচ্ছে আপনার ব্রেন যাতে ঠিক করে কাজ করতে পারে, সেই জায়গাটা তৈরি করে দেওয়া। এবং তার জন্য খুব ইম্পর্ট্যান্ট, আগে যেগুলো বললাম তার সঙ্গে আপনাকে এটা মাথায় রাখা, যে ঠিক ধরনের খাবার খাওয়া। অ্যাজ আ স্টুডেন্ট আপনাকে ডিসিপ্লিন করতে হবে নিজেকে, যে উল্টোপাল্টা খাবার আমি খাবো না, কারণ আমি সেটাই হব যেরকম ধরনের খাবার আমি খাবো। আপনি যদি উল্টোপাল্টা খাবার খান, স্ট্রিট ফুড, উল্টোপাল্টা ধরনের বানানো খাবার, সেগুলো খান, খুব তাড়াতাড়ি আপনার পেটের সমস্যা হবে। আমাদের পেটের সাথে আমাদের ব্রেন কিন্তু যুক্ত, রাইট? আমাদের পেটে একটা ব্রেন আছে, ভুলে যাবেন না। কি নাম? এন্টেরিক নার্ভাস সিস্টেম। এন্টেরিক নার্ভাস সিস্টেম, পেটে একটা ব্রেন আছে, সেই ব্রেনটা কিন্তু ডিস্টার্ব হয়ে যাবে যদি উল্টোপাল্টা খাবার দেন। আস্তে আস্তে কিন্তু আপনার শরীর দুর্বল হয়ে যাবে, পুষ্টি ঠিক করে পাবেন না, দেখবেন চেহারা বড় হয়ে যাচ্ছে, পেট মোটা হয়ে যাচ্ছে এবং পেটের প্রবলেম শুরু হবে। আস্তে আস্তে দেখবেন আপনার মাইন্ড কিন্তু ঠিক করে কাজ করবে না, খুব ডিস্টার্ব থাকবে এবং আপনার ব্রেন কিন্তু ডিস্টার্ব হয়ে যাবে। আপনি তখন খুবই ইনকনফিডেন্ট ফিল করবেন, কারণ একটা স্টুডেন্ট যদি ঠিক করে মনে করতে না পারে, ঠিক করে মাথা খাটিয়ে না পড়াশোনা করতে পারে বা উত্তর লিখতে পারে, সে কিন্তু খুব খারাপ অনুভব করে। আপনার দায়িত্ব হচ্ছে স্বাস্থ্যকর খাবার খাওয়া, রাইট? বেশি মাংস, বেশি আপনার রিচ খাবার, মশলা দেওয়া খাবার, খুব ঝাল খাবার, ফুড যেগুলো রাস্তায় বানিয়ে দেওয়া হচ্ছে, জাঙ্ক ফুড হিসাবে বিক্রি হচ্ছে যেগুলো, সেগুলো খাওয়া, কোল্ড ড্রিঙ্কস খাওয়া, আইসক্রিম খাওয়া, চকলেট খাওয়া, এগুলো থেকে আস্তে আস্তে দূরে করে নিন। শাকসবজি খাওয়া, ঠিক আছে, যেগুলো আপনার বিভিন্ন রকম ধরনের বীজ আছে, বিভিন্ন রকম ছোলা, বাদাম, অনেক কিছু আছে যেগুলো আপনি খেতে পারেন, যেগুলো খাওয়া দরকার আপনার, সেগুলো খান। ফাইবার টাইপের খাবার খান। শাকসবজির মধ্যে প্রচুর আছে প্রোটিন, যেগুলো আপনি বাদামে পেয়ে যাবেন, আপনি সয়াবিনে পেয়ে যাবেন। সবসময় যে আপনাকে ননভেজ খেতে হবে তার কোনো মানে নেই, ভেজের মধ্যেও আপনি অনেক সাবস্টিটিউট পাবেন, রাইট?
তো আমি বলতে চাইছি যে আপনি সেই ধরনের খাবার খান যেটা আপনি সহজে আপনার পেট সেটাকে ডাইজেস্ট করতে পারবে এবং যেগুলো আপনার জন্য উপকারী। ফর এক্সাম্পল ভেজিটেবলস, শাকসবজি জাতীয় খাবার বেশি খান এবং এমন খাবার যেগুলো সহজে হজম হয় এবং শরীরের জন্য উপকারী। আমি ডিটেলস ফুড নিয়ে যাচ্ছি না, কারণ এটা ফুডের ক্লাস নয়। আমি জাস্ট হালকার উপরে বলতে চাইছি যে স্বাস্থ্যকর খাবার খান। এবং খুব ইম্পর্ট্যান্ট, প্রত্যেক দিন কিন্তু ধ্যান, যোগ, মেডিটেশন এগুলো করুন। যেমন আপনার যেমন শরীরের এক্সারসাইজ করা দরকার আছে, তেমন একের সাথে মনের এক্সারসাইজ দরকার আছে। আর মনের এক্সারসাইজ হলো আপনার ধ্যান, যোগ, মেডিটেশন, মন দিয়ে পড়াশোনা করা, এগুলো সবই কিন্তু মনের এক্সারসাইজ। যখন আপনি ঠিক করে প্রতিদিন মেডিটেশন করবেন, ঠিক করে আপনি প্রতিদিন ধ্যান করবেন, এগুলো যখন করবেন আস্তে আস্তে দেখবেন আপনার মাইন্ড কিন্তু অনেক শান্ত হয়ে যাবে এবং আপনি সহজেই কোনো একটা সাবজেক্টে ফোকাস করতে পারবেন। আর যেহেতু আপনি সহজে ফোকাস করতে পারছেন, তাই সহজেই আপনি সেটা বুঝে উঠতে পারবেন এবং অনেকদিন মনে রাখতে পারবেন। আর সেখান থেকে যেভাবেই কোয়েশ্চেন করা হোক আপনাকে, আপনি একটাই কথা বলবেন, নো প্রবলেম, রাইট? নো প্রবলেম। আপনি বলবেন যেখান থেকে কোয়েশ্চেন করবে করো, নো প্রবলেম, বিকজ আই হ্যাভ বিন এবল টু ফোকাস, আই হ্যাভ বিন এবল টু আন্ডারস্ট্যান্ড দ্যাট হোয়াট ইট ওয়ান্টস টু communicate to me, what that subject wants to tell you, that you have been able to understand by focusing on that particular subject. So by focusing you will be able to perform much better than the average students, right? So তার জন্য খুব important that you train your mind by meditating, by daily meditation, daily concentration practice, ধ্যান, যোগ প্রত্যেকদিন করা খুব ইম্পর্টেন্ট। মানে এতটাই ইম্পর্টেন্ট যতটা আপনার অন্যান্য কাজগুলো ইম্পর্ট্যান্ট। আপনার পড়াশোনা, আপনার প্রতিদিন ব্যায়াম করা, প্রতিদিন আপনার হেলথ নিয়ে কনসিয়াস হওয়া যতটা ইম্পর্ট্যান্ট আপনার ঠিকঠাক খাবার দাবার খাওয়া, ততটাই ইম্পর্ট্যান্ট কিন্তু প্রতিদিন ধ্যান করা, প্রতিদিন মেডিটেট করা, রাইট? তো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। এবং আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার আপনাকে মনে রাখতে হবে যে কখনোই আপনি নিজেকে অন্যের সাথে কম্পেয়ার করবেন না বা তুলনা করবেন না। অনেকেই ভুলটা করে। দেখুন, আপনি অন্যের সাথে তুলনা না করে, কম্পিটিশন না করে আপনি ক্রিয়েট করুন। ইউ উইল নট হ্যাভ টু কম্পিট উইথ আদার স্টুডেন্টস, বাট ইউ উইল হ্যাভ টু ক্রিয়েট দ্যাট এনভায়রনমেন্ট ওয়ার ইউ উইল বি এবল টু গ্রো উইদিন। আপনি যাতে ভেতর থেকে নিজের মধ্যে ইমপ্রুভ করতে পারেন, সেই জায়গাতে আপনি বেশি ফোকাস করুন। কারোর সাথে কম্পিট করতে হবে না, আপনাকে কারোর সাথে তুলনা করতে হবে না নিজেকে, যে আমি ওর মতো তো পারছি না, আমি তো ওর মতো মনে রাখতে পারি না। কোনো স্টুডেন্টের সাথে কম্পেয়ার করতে যাবেন না। অন্য ব্যক্তির চ্যাপ্টার 10-এর সাথে আপনার চ্যাপ্টার 1 কখনো মিলতে পারে না, রাইট? সে তার চ্যাপ্টার 10-এ আছে আর আপনি আছেন আপনার চ্যাপ্টার 1-এ, দুজনের জায়গায় ঠিক আছে। তো আপনি যে জায়গাটাতে আছেন সেই জায়গাটাতে মনোযোগ স্থাপন করুন এবং সেখানে আপনার বেস্ট পসিবল এফোর্ট দেওয়ার চেষ্টা করুন। দেখবেন এতে আপনার মধ্যে কিন্তু অনেক ভালো দেখবেন মনোভাব তৈরি হবে এবং অনেক ভালোভাবে আপনি সেই কাজটা করতে পারবেন যেটা আপনি করতে চাইছেন। আর আরেকটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে পজিটিভিটি। আজকে থেকে আপনি নিজের মধ্যে ইতিবাচক একটা মনোভাব তৈরি করুন। পজিটিভিটি খুব দরকার। দুরকম ধরনের ব্যক্তি হয় পৃথিবীতে, মনে রাখবেন। এক হচ্ছে নেগেটিভ মেন্টাল অ্যাটিটিউড, আর একটা হচ্ছে পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড। যারা নেগেটিভ মেন্টাল অ্যাটিটিউড নিয়ে জীবন কাটায় তারা কিন্তু সারা জীবন স্ট্রাগল করে এবং বিভিন্ন রকম অসুবিধার মধ্যে দিয়ে যায় এবং তাদের জীবন খুব একটা ভালো হয় না। তারা বাঁচেও কষ্টে, মারা যাওয়ার সময় কষ্টে মারা যায় এবং তারা তাদের পড়াশোনার যে জীবনটা, সেই জীবনটাতে খুব সাফার করে, কারণ সব কিছুর মধ্যেই সে নেগেটিভিটি দেখতে চায়। আপনিই বলুন, আপনার মধ্যে অনেক নেগেটিভ গুণ থাকতে পারে, আবার অনেক পজিটিভ গুণও আছে। এবার কোনো ব্যক্তি যদি সবসময় আপনার মধ্যে নেগেটিভ গুণগুলো দেখে, আপনি কি ভালো ফিল করবেন? বা আপনার পজিটিভ গুণগুলো যদি না দেখে, সে আপনার কাছ থেকে কি খুব একটা উপকার পাওয়ার জায়গায় থাকতে পারবে? আপনার কি মনে হয়? আপনার কাছ থেকে সে যদি কোনো বেনিফিট পেতে চায় বা উপকার নিতে চায়, কোনো সুযোগ নিতে চায় বা সাহায্য নিতে চায়, আপনার মধ্যে কি ভালো গুণ আছে বা আপনার কাছ থেকে কী কী সুবিধা পাওয়া যেতে পারে, আপনি কীভাবে তাকে সাহায্য করতে পারেন, সেগুলো নিয়ে সে ভাবছে না। সে শুধু আপনার মধ্যে নেগেটিভ গুণগুলো দেখছে। সেখানে যেমন সেই ব্যক্তি লুজার হবে। আর এটাও ঠিক যে আপনার মধ্যে পজিটিভ গুণও আছে, আবার নেগেটিভ অনেক গুণও আছে। তো অন্যান্য ক্ষেত্রেও দেখবেন নেগেটিভ গুণও দেখতে পাবেন অন্য ব্যক্তির মধ্যে, পজিটিভ গুণও দেখতে পাবেন। তো যারা নেগেটিভগুলোকে আগে বেশি গুরুত্ব দিতে যায় তারা কিন্তু লুজার হয়, কারণ তারা পজিটিভগুলোকে হারিয়ে ফেলে। আর আস্তে আস্তে তার মাইন্ড ওরকমভাবেই প্রোগ্রামড হয়ে যায়, অভ্যস্ত হয়ে যায়, সব কিছুর মধ্যেই সে তখন নেগেটিভ দেখে এবং একটা লাস্টে গিয়ে তারা নিজের মধ্যেও নেগেটিভিটি দেখে।
আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বিশ্বাস করতে পারে না, নিজের হাতকে বিশ্বাস করে না, নিজের চোখকে বিশ্বাস করে না, নিজের মস্তিষ্ককে বিশ্বাস করতে পারে না যে সে ঠিক করে সব কিছু মনে রাখতে পারবে, ঠিক টাইমে ঠিক জিনিস সে ডেলিভার করতে পারবে, নিজেকেও বিশ্বাস করতে পারে না। কেননা সে ওটা প্র্যাকটিস করে এসছে। যেরকম আপনি প্র্যাকটিস করবেন, আপনি সাবকনশিয়াস লেভেলে গিয়ে সেরকম আচরণ করে ফেলবেন। তো প্র্যাকটিসটা খুব ইম্পর্ট্যান্ট। আজকে থেকে আপনি প্র্যাকটিস করুন যে আরও পজিটিভ চিন্তাভাবনা, পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড ডেভেলপ করা খুব ইম্পর্ট্যান্ট এটা। এবং পরীক্ষার আগে ভালো করে রিভিশন করা খুব দরকার। পরীক্ষার আগে ভালো করে আপনি স্টাডি করুন মন দিয়ে, বেশি ব্যস্ত না হয়ে, দুশ্চিন্তা না করে ভালো করে রিভিশন করুন। যে সাবজেক্টগুলোর উপরে পরীক্ষা আপনাকে দিতে হবে সেই সাবজেক্টগুলোকে ভালো করে একবার ঝালিয়ে নিন, একবার রিপিট করে নিন এবং নিজের প্রতি বিশ্বাস রাখুন। আত্মবিশ্বাস খুব ইম্পর্ট্যান্ট। যদি আপনি মনে করেন যে হ্যাঁ আপনি পারবেন, তাহলে পারবেন। যদি মনে করেন আপনি পারবেন না, তাহলে পারবেন না। অ্যাজ আ স্টুডেন্ট আপনাকে সবসময় মনে রাখতে হবে যে আপনি যদি নিজেকে বিশ্বাস করেন, তাহলে কিন্তু আপনি অনেক বেশি সুবিধা পাবেন সেই সমস্ত স্টুডেন্টের থেকে যারা নিজেকে বিশ্বাস করে না। আপনি নিজেকে বিশ্বাস করুন যে হ্যাঁ আপনার মধ্যে সেই গুণ আছে বা সেই ডিসিপ্লিন আছে। না থাকলে সেই ডিসিপ্লিন আপনি তৈরি করে নেবেন। সেই সাবজেক্টের উপরে আপনার যদি জ্ঞান না থাকে, আপনি সেই জ্ঞান অর্জন করে নেবেন। এবং আপনার সেই পরিবেশ পরিস্থিতি যদি না থাকে, সেই পরিবেশ পরিস্থিতি আপনি তৈরি করে নেবেন যেখানে আপনি নিজেকে ঠিক করে ডেভেলপ করতে পারবেন। আপনার সেই কনফিডেন্স যেন নিজের মধ্যে থাকে। আত্মবিশ্বাস খুব দরকার। যাদের মধ্যে আত্মবিশ্বাস নেই তাদের জীবনে কিছুই নেই বলতে পারেন। তো আত্মবিশ্বাস খুবই দরকার। এবং মনে রাখবেন যে ভয় কোনো জিনিসে কখন লাগে না, যখন আপনি সেটাকে ভালোবাসবেন না, ঠিক না? আপনি বলুন যে অনেককে দেখেছেন যে অনেক ছেলেরা দেখবেন গাড়ি নিয়ে, অল্প বয়স্ক ছেলেও দেখবেন যে অনেক স্পিডে গাড়ি নিয়ে চলে যাচ্ছে। আপনি হয়তো দেখেছেন অনেক স্পিডে গাড়ি চালাচ্ছে। তো গাড়ি স্পিডে চালাতে গিয়ে যদি কোনো দুর্ঘটনা ঘটে, সেটাতে তো বড় ক্ষতি হতে পারে। গাড়ির স্পিড যখন হাই করে দেওয়া হচ্ছে, রিস্ক আছে, ইয়েস অর নো? ইয়েস। একবার যদি পড়ে যায়, কোনো অসুবিধা হয়, ক্ষতি হতে পারে, ইয়েস অর নো? ইয়েস। কিন্তু তাতেও তারা কিন্তু অত বড় ঝুঁকি থাকা সত্ত্বেও করে ফেলছে, কেননা তারা ওটাকে ভালোবাসে। যদিও আমি আপনাকে ওটা করতে বলছি না, ওটা একটা বিকৃত ধরনের ভালোবাসা, যেটা একদমই করা উচিত না যারা করছেন। ওটা থেকে ইন্সপিরেশন ওইভাবে নেওয়া উচিত না। আমি জাস্ট এক্সাম্পল দিলাম যে যখন মানুষ কোনো কিছুকে ভালোবাসে, সেই বিষয়টাতে বিপদ থাকলেও, বড় রকমের ঝুঁকি থাকলেও, নিজের জীবন সংকটে চলে এলেও, তাতেও সে কিন্তু ভয় পায় না, উল্টে সেই কাজটা ভালোবেসে আনন্দের সাথে করে। তো একইভাবে আপনি যদি আপনার পরীক্ষাকে, আপনার পড়াশোনাকে, আপনার স্টুডেন্ট লাইফটাকে আপনি যদি ভালোবাসেন, আপনার সাবজেক্টগুলোকে আপনি যদি ভালোবাসেন, আপনি যদি পরীক্ষা নেওয়ার যে সিস্টেম, এই প্রসেস, এইটাকে যদি আপনি ভালোবাসেন, শ্রদ্ধা করেন, তাহলে কিন্তু আপনার ভয় লাগবে না। ভয় তাদেরই লাগে যারা তাদের নিজেদের যে সাবজেক্টগুলো আছে সেগুলোকে ভালোবাসে না, নিজেদের সাবজেক্টগুলোকে রেসপেক্ট করে না। একবার চিন্তা করুন, আপনি ওই সাবজেক্ট থেকে যে জিনিসগুলো শিখতে পাচ্ছেন, আগামী দিনে সেই শিক্ষা আপনাকে কত দিক থেকে হেল্প করবে। আপনার পেশাগত জীবনে আপনি কোনো জায়গায় বিপদে পড়লে চারিদিক থেকে সেই শিক্ষা আপনাকে হেল্প করতে পারে। তাহলে সেই শিক্ষাটার প্রতি আপনার কৃতজ্ঞতা থাকা উচিত, সেই শিক্ষাটাকে আপনার ভালোবাসা উচিত। যখনই কোনো কিছুকে আপনি ভালোবাসবেন, আপনার কিন্তু অটোমেটিক্যালি তার উপরে ভয় লাগবে না সেটাকে নিয়ে, এবং তার সঙ্গে জাস্টিস করতে ইচ্ছা করবে, তার সঙ্গে অন্যায় করতে ইচ্ছা করবে না। কোনো একটা সাবজেক্টকে যেটা আপনার সময় দেওয়া উচিত, পড়া মন দিয়ে সেটা বোঝা এবং সেই সাবজেক্টের দখল তৈরি করা, সেই সাবজেক্টে জ্ঞান অর্জন করা, যেটা আপনার করা উচিত, সেটা আপনি অবশ্যই করবেন যদি আপনি সেই সাবজেক্টটাকে ভালোবাসেন। কারণ আপনি তখন নিজে এটা ফিল করতে পারবেন যে এটা আপনার দায়িত্ব যে ওই সাবজেক্টটাকে যথেষ্টভাবে সম্মান করা, রেসপেক্ট করা। যথেষ্টভাবে ওই সাবজেক্টটাকে সম্মান না জানালে আপনি কিন্তু নিজে কখনোই ভালো অনুভব করবেন না। কারণ যে জিনিসটাকে আপনি ভালোবাসেন, দেখবেন তার প্রতি আপনার একটা অন্য লেভেলের টান থাকে, যোগাযোগ থাকে, একটা বলতে পারেন একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকে। তো আপনি ভয় না পেয়ে আপনি ভালোবাসুন, আপনার যে সাবজেক্ট আছে সেগুলোকে ভালোবাসুন। দেখবেন অনেক বেশি সময় দিতে পারছেন। যারা ভালোবাসে না তারা বেশিক্ষণ তার সাবজেক্টকে সময় দেয় না, তারা বেশিক্ষণ পড়তে পারে না, অল্পতেই বলে আমি হাঁপিয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি, আমি একটু রেস্ট নেবো। কিন্তু যারা তার সাবজেক্টকে ভালোবাসেন তারা কিন্তু তখনও পড়ে যখন পড়া উচিত নয়, ততক্ষণ ধরে পড়ে যতক্ষণ, তো নর্মালি যতক্ষণ স্টুডেন্ট পড়ে না, অ্যাভারেজ স্টুডেন্টরা
ততক্ষণ বা তার থেকে বেশি সময় তারা পড়তে পারে, ডিউ টু লাভ, ডিউ টু রেসপেক্ট, রাইট? তাহলে টেক হোম মেসেজ হচ্ছে আপনাকে এবার থেকে আপনাকে কিন্তু রেসপেক্ট করতে হবে এবং ভালোবাসতে হবে আপনার সাবজেক্টকে, রেসপেক্ট করতে হবে এবং ভালোবাসতে হবে পরীক্ষা নেওয়ার যে ব্যবস্থা সেইটাকে, এবং রেসপেক্ট করতে হবে এবং ভালোবাসতে হবে নিজেকে, রাইট? তো এই যে পয়েন্টগুলো আমি বললাম, সেই পয়েন্টগুলোর উপরে আপনি মেন্টালি এবার থেকে প্রিপেয়ার হন, মাইন্ড সেট করুন সেই মতো, এগুলো মেনে চলে দেখবেন যে আপনি অনেক দিক থেকে অনেক সুবিধা পাবেন, এবং আমি শিওর যে আপনার যে অ্যাকাডেমিক কেরিয়ার সেটা কিন্তু খুবই সাকসেসফুল হবে। আগামী দিনে আপনি খুব ভালোভাবে একটা প্রফেশনাল লাইফ তৈরি করতে পারবেন, এস্টাবলিশ করতে পারবেন, নিজে এস্টাবলিশ হতে পারবেন, ভালো জায়গায় নিজেকে দেখতে পারবেন, এবং যেটা আপনার স্বপ্ন সেই স্বপ্ন পূরণ করতে পারবেন। তো জাস্ট এই বিষয়গুলো মনে রাখবেন, এবং দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। নমস্কার। আপনি যদি কোনো প্রকার শারীরিক বা মানসিক অসুবিধা অনুভব করেন তাহলে অবশ্যই আমার সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করুন এবং আমার ক্লাসে জয়েন করুন, এবং আপনার সঙ্গে দেখা হচ্ছে ক্লাসে। নমস্কার।